মাত্র 2247 টাকায় আমরা ঘুরে দেখেছি সুপ্তধারা, সহস্রধারা 2, রূপসী ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা, নীলাম্বর লেক ও মহামায়া লেক। কোথায় কত টাকা খরচ হয়েছে, ঝর্ণাগুলোতে কিভাবে গেলাম, সীতাকুণ্ড পর্যন্ত এবার কিভাবে আসলাম, কতদিন সময় লাগছে, এই সব কাহিনী শোনাবো আজকের একটা ভিডিওতে। তো চলেন সীতাকুণ্ড থেকে ঘুরে আসি। এবার সীতাকুণ্ডে আমরা আসি রাত 9টা 20 মিনিটের মহানগর এক্সপ্রেসে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মহানগর এক্সপ্রেস তো সীতাকুণ্ডে দাঁড়ায় না, আমরা কিভাবে আসলাম? মহানগর এক্সপ্রেস সীতাকুণ্ডে দাঁড়ায় না ঠিকই, বাট সীতাকুণ্ডের ঠিক পরের স্টেশন কুমিরা স্টেশনে দাঁড়ায়। তাই আমরা 420 টাকায় কমফোর্টেবল একটা সিটের টিকিট কেটে ঘুমাতে ঘুমাতে চলে আসি কুমিরা থেকে জনপ্রতি 40 টাকায় সিএনজি নিয়ে চলে আসি সীতাকুণ্ড বাজার। আমি জানি এখন আপনি আমাকে 120 টাকার মেল ট্রেনে সীতাকুণ্ডে আসার কাহিনী শোনাবেন, বাট মাত্র 300 টাকা বাঁচানোর জন্য আমি কখনোই দাঁড়ায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করব না, তাও আবার এমন একটা ট্রেনে যেখানে নিয়মিতই চুরি আর ছিনতাই হয়। তাই ওইসব কাহিনী আপনার কাছেই রাখেন। টাকা বেশি খরচ করা লাগলেও আমি আন্তনগর ট্রেনেই যাব। যাই হোক, সকালবেলা সীতাকুণ্ড বাজারে এসে প্রচুর খিদে লাগছে, তাই আগে খাইতে হবে। খাওয়ার জন্য সীতাকুণ্ড বাজারে একটা র্যান্ডম হোটেলে ঢুকে পড়লাম। এখানে তন্দুর রুটি, ভাজি আর চা দিয়ে বেশ ভালো একটা পেট পূজা হলো। খরচ হয়েছে জনপ্রতি মাত্র 60 টাকা। খাওয়া দাওয়া শেষে এখন আমাদেরকে একটা হোটেল নিতে হবে। সীতাকুণ্ড বাজারে বেশ কয়েকটা আবাসিক হোটেল আছে। এখানে আপনারা 4 জনের জন্য নন এসি রুম 800 টাকায় আর এসি রুম 1000 টাকায় পেয়ে যাবেন। মানে একদিনের জন্য খরচ হবে জনপ্রতি 200 থেকে 250 টাকা। এখানে খরচ যেই রকম, সার্ভিসটাও সেই রকম। মানে একটা রাত কোনো মতে কাটাই দেওয়া যাবে আর কি। রুমে ব্যাগ রেখে আমরা বের হয়ে যাই প্রথম দিনের জায়গাগুলো কভার করার জন্য। প্রথম দিনে আমরা ঘুরে দেখার চেষ্টা করব সুপ্তধারা, সহস্রধারা 1 ও সহস্রধারা 2। তো এর মধ্যে সুপ্তধারা আর সহস্রধারা 1 এই দুইটা ঝর্ণা হচ্ছে ইকো পার্কের ভিতরে। তো আমরা আগে ওই দিকটা শেষ করব। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ড্রাইভাররা ইকো পার্কের গেট পর্যন্ত ভাড়া চাচ্ছিল 200 টাকা, বাট আমরা জানি লোকাল ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। তাই একটু হেঁটে বাজারের লোকাল স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকায় সিএনজি নিয়ে ইকো পার্কের গেটে এসে নেমে যাই। এখান থেকে দুইটা অপশন, হয় আপনি জনপ্রতি 10 টাকায় আরেকটা সিএনজি নিয়ে মেইন গেটে চলে যাবেন, সেখান থেকে হেঁটে সম্পূর্ণটা কভার করবেন, অথবা এখান থেকে একটা সিএনজি নেবেন ভিতরে দুইটা ঝর্ণা কভার করার জন্য। আমরা বেছে নেই সিএনজির অপশনটা, কজ আজকে আমাদের হাতে সময় কম। সিএনজি নিতে গিয়ে দেখি ভাড়া চাচ্ছে 850 টাকা, যেই ভাড়া আগে ছিল মাত্র 350 টাকা। তুমুল দামাদামির এক পর্যায়ে সে 400 টাকা নিতে রাজি হয়, তবে শর্ত হচ্ছে পার্কিং চার্জ আমাদেরকে দিতে হবে। ওকে, দিলাম, কোনো সমস্যা নাই। পার্কের মেইন গেট থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে। লেখা আছে স্টুডেন্ট এন্ট্রি ফি মাত্র 15 টাকা আর নর্মাল এন্ট্রি 50 টাকা। বাট আইডি কার্ড থাকা সত্ত্বেও আমাদেরকে দিতে হবে 50 টাকা, কারণ ওনাদের নিয়ম হচ্ছে স্টুডেন্ট কার্ড থাকলেও এর ফটোকপি জমা দিতে হবে। তো আপনাদের যাদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা অবশ্যই একটা ফটোকপি নিয়ে আসবেন। এভাবে বেশ ভালো একটা টাকা সেভ করা যাবে। আরেকটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে সিএনজির পার্কিং ফি লেখা আছে 80 টাকা, বাট তারা রাখলো 160 টাকা। এইটা নাকি 2 বারের পার্কিং ফি। আমরা সিএনজি নিয়ে ভিতরে ঢুকবো একবার আর পার্কিং ফি দিব 2 বারের। এইটা কোন ধরনের লজিক? ওনারা এখানে সিন্ডিকেট বানায় রাখছে, এখানে আর কিছু বলার জায়গা নাই। যাই হোক, পার্কের উঁচু নিচু রাস্তা ধরে কিছু দূর যেতেই একটা ভিউ পয়েন্ট আছে। যারা হেঁটে আসবেন তারা তো এখানে দাঁড়াবেনই, যারা সিএনজিতে আসবেন তারাও ড্রাইভারকে বলে এখানে দাঁড়ানোর রেকমেন্ডেশন থাকবে। এখান থেকেই দূরের সন্দ্বীপ দেখা যায় আর মাঝখানে বঙ্গোপসাগর। পাহাড় থেকে আসলে সমুদ্র দেখার ব্যাপারটাই অন্যরকম, যদিও অনেক দূরে তবুও দেখা যায়। এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই সহস্রধারা 1 এর সিঁড়ির সামনে। পিছনে আমরা সুপ্তধারা ফেলে আসছি, ওইখানে একটু পরে যাব। আগে সহস্রধারার সহজ রাস্তাটা শেষ করে আসি। রাস্তা খুবই সহজ, সম্পূর্ণটাই সিঁড়ি করা। সিঁড়ি শেষ করতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এরপরে একটা ঝিরি দেখা পাবেন। ঝিরি ক্রস করে সামনে গেলেই আজকের প্রথম আকর্ষণ সহস্রধারা 1। আমরা একদম সকাল সকাল আসছি, তাই ঝর্ণায় আমরা বাদে আর কেউই নেই। মানে ঝর্ণা বর্তমানে একান্তই আমাদের। গত কয়েকদিন ধরে বৃষ্টি নেই, তাও ঝর্ণায় কিন্তু মাশাআল্লাহ ভালোই পানি আছে। সবকিছু মিলায় পরিবেশটা একদম পারফেক্ট। এইটা আসলে আমি মুখে যতই বলি আর ভিডিওতে যতই দেখাই, আপনি ফোনের স্ক্রিনে কখনোই বুঝবেন না এটার আসল সৌন্দর্য কতটা সুন্দর। এর জন্য আপনাকে বর্ষায় একবার ঝর্ণা ট্রিপে আসতেই হবে। আর এমনিতেও সীতাকুণ্ড, মিরসরাই এইসব রেঞ্জে আসলে ঘোরাঘুরির খরচ কিন্তু বেশি না, তার উপর ট্রেইলগুলো ইজি, চাইলে কিন্তু একবার ঢুমেরে দেখতেই পারেন। তো এখানে আমরা আজকে বেশ ভালো একটা সময় কাটাই, যদিও এই জায়গাটা ছাড়তে হবে কারণ আজকে আমাদের গোসল করার প্ল্যান হচ্ছে সুপ্তধারায়। তাই ওই জায়গাটাতে আমরা কিছুটা বেশি সময় কাটাবো। তাই যেই সিঁড়ি ধরে এসেছিলাম সেই সিঁড়ি ধরেই আবার উপরে চলে যাব। এখানে আপনার এক্সপিরিয়েন্স না থাকলে একটু বেগ পেতেই পারেন, তবে আহামরি কিছু না। উপরে এসে আগের সিএনজিটা নিয়ে এখন আমরা যাবো সুপ্তধারার ট্রেইলে। এখানেও সিঁড়ি করা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ঝর্ণাটা 2296 ফিট নিচে। চলেন দেখে আসি ব্যাপারটা আসলে কতটা সত্য। সিঁড়ি ধরে কিছুক্ষণ নামার পর দেখা গেল সিঁড়ি থেকে মাটি সরে গিয়ে ভিতরের কংক্রিট বের হয়ে আসছে। তাই এই জায়গাটা একটু সাবধানে পার করতে হবে। খাড়া অংশ শেষ হলে শুরু হবে মাটির রাস্তা। এই স্টিলের ব্রিজ ধরে সোজা এগিয়ে গেলে একটা ঝিরিপথ। ঝিরিপথ ধরে 5 মিনিট সামনে এগিয়ে আসলেই মায়াবী সুপ্তধারা। সুপ্তধারার সাইজ কিন্তু মাশাআল্লাহ বেশ বড়। এখানে পানি একসাথে 3 দিক থেকে নেমে আসে, তবে আজকে পানি তুলনামূলক কম। সাথে আবার গুটি কয়েক টুরিস্ট আছে। মনে রাখবেন ছুটির দিনগুলোতে কিন্তু এইসব জায়গায় পা রাখার জায়গা থাকে না, তাই ছুটির দিনে এইসব জায়গায় এড়িয়ে চলাই ভালো। এইখানে ঝর্ণার পানিতে গা ভিজিয়ে এবার আমাদের যাওয়ার পালা। এবার আপনার এক্সপিরিয়েন্স না থাকলে বেশ ভালোই প্যারা খাবেন, কারণ খাড়া অংশগুলো অনেকটা খাড়া, তার উপর আবার সব জায়গায় সিঁড়ি করা নেই। তবে কোনোভাবেই অসম্ভব কিছু না। ট্রেইলটা শেষ করে বুঝতে পারলাম এখানে টোটাল ডিস্টেন্সটাকে ফিটে লেখা আছে। শুধু খাড়া
অংশটা কোনোভাবেই 2296 ফিট হওয়ার কথা না। এরপরে রিজার্ভ করে রাখা আগের সিএনজিটা আমাদেরকে আবার সেই মেন রোডে নামিয়ে দিয়ে যায়। এখান থেকে আবার জনপ্রতি 10 টাকায় সীতাকুণ্ড বাজারে চলে আসলাম, কারণ দুপুরের খাবার খেতে হবে। আমরা সীতাকুণ্ড আসলে একটা রেস্টুরেন্টে সবসময় খিচুড়ি খেতাম, তবে সেই রেস্টুরেন্টটাই এবার বন্ধ হয়ে গেছে। তাই আরেকটা জায়গায় খিচুড়ি খেতে গিয়ে বুঝলাম খাবারের দামের তুলনায় মান জাস্টিফাইড না। এইটা অবশ্য আমার থেকে ভালো আপনাদেরকে একজন ফুড ব্লগার বলতে পারবে। তো এখানে আমাদেরকে খেতে খরচ হয়েছে জনপ্রতি 160 টাকা। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে চলে যাই একটু রেস্ট নিতে চলে আসে বৃষ্টি আসুক আর যাই আসুক থেমে থাকা যাবে না। চলেন নেক্সট লোকেশনে যাই। নেক্সট স্পট হচ্ছে সহস্রধারা 2। ওইখানে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি নিয়ে যেতে হবে ছোট দারোগারহাট। লোকাল ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা। ছোট দারোগারহাট বাজার থেকে জনপ্রতি 20 টাকায় আবার সিএনজিতে উঠে যাবেন। সিএনজি আপনাকে সহস্রধারা লেকের সামনে নামিয়ে দেবে। এখান থেকে জনপ্রতি 50 টাকায় একটা টিকিট কাটতে হবে। এই টাকায় আপনাকে নৌকা দিয়ে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আবার নিয়ে আসা হবে। এখানে ঝর্ণার থেকে আমি বেশি এনজয় করছিলাম লেকের মাঝখান দিয়ে বোট জার্নিটা। বিকেলবেলায় মেঘলা ওয়েদার, তার উপর এত সুন্দর একটা লেক, সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ। ঝর্ণায় এসে দেখি আজকের অন্য দুইটা ঝর্ণার তুলনায় এটা বেশ উঁচু, মানে অনেক উপর থেকে পানি পড়তেছে। যদিও গোসল করতে ইচ্ছা করতেছিল, বাট এই বেলায় গোসল করলে ঠান্ডা লাগা কেউ আটকে রাখতে পারবে না। সন্ধ্যা নেমে আসছে, তাই এখন আমরা আবার হোটেলে ব্যাক করব। যদিও আসলে আমরা হোটেলে যাইনি, রাতে আমরা আড্ডা দিতে চলে গিয়েছিলাম বাঁশবাড়িয়া সি বিচে, বাট ওই জায়গাটা রাতের বেলা খুব একটা সেফ না, তাই ওইটা আমরা ট্যুর প্ল্যানে রাখি নাই। সারাদিন এত ঘোরাঘুরির পর আমাদের আর রাতের খাবার খেতে যাওয়ার এনার্জি ছিল না, তাই আমরা ডিরেক্ট ঘুম দিছি। বাট আপনারা রাতে খেয়ে নিন। মোটামুটি 140 টাকার মতন বাজেট রাখলেই তন্দুর রুটি অথবা ভাত যে কোনো একটা খেয়ে নিতে পারবেন। এখন চলেন দ্বিতীয় দিনের কাহিনী শোনাই। দ্বিতীয় দিনের শুরুতে একটা র্যান্ডম হোটেল থেকে আগের দিনের মতন সকালবেলা নাস্তা সেরে ফেলি জনপ্রতি 60 টাকায়। আমাদের মতন যদি আপনাদের সকালবেলা রুটি খাওয়ার অভ্যাস না থাকে তাহলে ডিম খিচুড়ি খেতে পারেন, সেক্ষেত্রে খরচ হবে জনপ্রতি 80 টাকা। আজকে আমরা শুরুতেই যাব কমলদহ ট্রেইলে। সেখানে আমরা দেখা করব রূপসী ঝর্ণা আর ছাগলকান্দা ঝর্ণার সাথে। এরপরে মিরসরাই রেঞ্জের একটা হিডেন প্লেস আপনাদেরকে দেখাবো। সবার শেষে আমরা যাব মহামায়া লেকে কায়াকিং করতে। কমলদহ ট্রেইলে যাওয়ার জন্য শুরুতেই আমাদেরকে যেতে হবে বড় দারোগারহাট বাজারে। এখান থেকে বড় দারোগারহাট বাজারের লোকাল সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা। বাজারের অন্য কোনো জায়গা থেকে সিএনজি নিতে গেলে এই টাকায় যেতে রাজি হবে না, তাই আপনাদেরকে আসতে হবে লোকাল সিএনজি স্ট্যান্ডে। বড় দারোগারহাট এসে ঢাকার দিকে 5 মিনিট হাঁটলেই হাতের ডান দিকে রূপসী ঝর্ণার সাইনবোর্ড দেখতে পাবেন, অথবা লোকাল কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। এই রাস্তাটা ধরে সোজা আমাদেরকে রেল লাইন পর্যন্ত যেতে হবে। সীতাকুণ্ডের আরশব ট্রেইলের মতন এই ট্রেইলটাও রেল লাইনের পরে 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা চলে আসছি রেল লাইনে। রেল লাইনের পরে বেশ কিছু দোকান আছে দুপুরের খাবার খাওয়ার জন্য আর ব্যাগ রাখার জন্য। দুপুরের খাবার খেলে ওনারা আপনাদের ব্যাগ রাখতে কোনো টাকা নিবে না, তবে আমরা যেহেতু খুব সকালে আসছি তাই দুপুর হইতে অনেক দেরি, তাই দুপুরের খাবার আমরা এখানে খাবো না। যেহেতু খাবো না সেহেতু ওনারা ব্যাগ রাখার জন্য তো একটা চার্জ করবেই, আর সেই চার্জটা হচ্ছে জনপ্রতি 20 টাকা। জনপ্রতি না, আসলে ব্যাগ প্রতি 20 টাকা। এখান থেকে হাঁটা শুরু করার আগে অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবেন, কারণ এই ট্রেলটাই আজকে আমাদের 90 মিনিটের মতন হাঁটতে হবে। ট্রেনের বিবেচনায় এটা খুবই সামান্য, বাট যারা সারাদিন বিছানায় শুয়ে থাকে তাদের জন্য এটা একটু কষ্টসাধ্য হতেই পারে। রেল লাইন পার করে সামনে আসলেই দেখতে পাবেন সতর্কীকরণ বার্তা। ঝর্ণার কূপগুলো খুবই গভীর, তাই ঝর্ণার পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। কেন নিষেধ এইটা একটু পরেই জানতে পারবেন। এই সাইনবোর্ড থেকে আপনাদেরকে যেতে হবে হাতের বাদিকে হাঁটু সমান পানি পার করে আমরা ঝিরিতে চলে আসছি। রূপসী ঝর্ণা পর্যন্ত রাস্তা ছেড়ার একটা টেকনিক হচ্ছে ঝিরির পানি যে দিক থেকে নেমে আসছে আপনারা ঠিক ওই দিকটা ফলো করবেন। সম্পূর্ণ পথটা ঝিরিতে না হাঁটাই ভালো, কারণ পাশের মেট্রো পথগুলো মোটামুটি শর্টকাট বলা যায়। রূপসী ঝর্ণার দেখা পাওয়ার জন্য আমাদের নর্মাল স্পিডে প্রায় 20 মিনিট হাঁটা লাগছে। লোয়ার স্ট্রিমে পানি খুব একটা নাই, তো চলেন আপার স্ট্রিমে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছাগলকান্দায় যাওয়ার জন্য উপরে যাওয়া লাগবেই। উপরে যাওয়ার জন্য হাতের ডান দিকটা ব্যবহার করতে হবে। ভালো গ্রিপের স্যান্ডেল না থাকলে খালি পায়ে যাওয়াই ভালো। এই জায়গাটা কিন্তু বেশ খারাপ, তাই মোটামুটি 4 হাত পাই ব্যবহার করা লাগবে উপরে যাওয়ার জন্য। উপরে গিয়ে আবার একটু নিচে নামলেই রূপসী ঝর্ণার আপস্ট্রিম। আর এই হচ্ছে রূপসী ঝর্ণার সেই বিখ্যাত মৃত্যুকূপ। গত 4 তারিখেও এই জায়গাতে 2 জন মারা গেছে। যারাই এখানে আসবেন অতি আবেগী হয়ে কোনোভাবে এই জায়গাতে নামা কিংবা লাভ দেওয়ার চিন্তা ভুলও করবেন না। দেখতে খুব একটা গভীর মনে না হলেও এর ভিতরে অস্বাভাবিক রকম গভীর। তার উপর জায়গাটা অনেক সরু, সাথে উপর থেকে অনবরত পানি পড়তে থাকার কারণে এর মধ্যে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। মানে এখানে ঝাঁপ দেওয়া আর মৃত্যুর কোলে ঝাঁপ দেওয়া একই কথা, তাই আপনি সাঁতার জানলেও এখানে নামার চিন্তা কোনোভাবেই মাথায় এনেন না। এখানে তো লাভ দেওয়া যাবে না বুঝলাম, তাই বলে কি অন্য কোথাও লাভ দেওয়া যাবে? মোটেও না। এই পানির নিচে সব জায়গাতেই পাথর, তাই লাভ দিয়ে যদি নিচের পাথরের উপর পড়েন তাহলে পা হাত পা সব এখানে রেখে বাড়িতে যাওয়া লাগবে। তাই এই ঝর্ণায় এইসব অ্যাক্টিভিটি করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন বাড়িতে আপনার মা আপনার অপেক্ষায় বসে আছে। রূপসীর আপস্ট্রিম থেকে আরেকটা রাস্তা উপরের দিকে চলে গেছে। এখান দিয়ে উপরে আসলেই আবার ঝিরিপথের শুরু। এই সিঁড়িটা ধরে গেলেই ছাগলকান্দা। এই সিঁড়িতে রাস্তা বেশ কয়েকবার আলাদা হয়ে গেছে, কিন্তু আপনার কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নেই। রাস্তা যতবারই আলাদা হবে আপনি ততবারই হাতের বাদিকে হাঁটা দিবেন। এভাবে আবারও 25 মিনিটের মতন ঝিরির সৌন্দর্য উপভোগ করে আমরা ছাগলকান্দা ঝর্ণায় পৌঁছে গেছি। এখানে রূপসীর তুলনায় লোকজন খুব একটা আসে না, আর এইখানে গোসল করা তুলনামূলক সেফ। যদিও লাফটার দিলে এখানেও মারা পড়বেন, কারণ এর নিচেও পাথর। লাফালাফি না করলে আর সাঁতার জানলে এখানে একটু গা ভেজাতেই পারেন, তবে সাঁতার না জানলে কিন্তু ডুবে যাবেন। জায়গাটা বেশ ভালোই গভীর। যদিও আমরা ভাবছিলাম এই ট্রেলটাতে গোসল করব না,
বাট গরমে নিজেদেরকে আর আটকায় রাখা যায় নাই। নিজেদের মতন একটু সময় কাটিয়ে আবার 45 মিনিটের মতন হেঁটে আমরা সেই দোকানটায় আসছি যেখানে আমরা ব্যাগ রেখে গেছিলাম। এখন আমরা যাব মিরসরাই রেঞ্জের একটা হিডেন বিউটি সন্ধানে। হিডেন বলতে জায়গাটা আসলে ওপেনই, তবে এই জায়গাটা একটু আন্ডাররেটেড। চলেন গেলেই দেখতে পারবেন। ওইখানে যাওয়ার জন্য আমরা আবার আসছি মেইন রোডে। এখান থেকে জনপ্রতি 10 টাকায় সিএনজি পাওয়া যায় ছোট কমলদহ যাওয়ার জন্য, যদিও আমাদের থেকে 20 টাকা করে রাখছে। সিএনজি ড্রাইভারকে বলবেন আপনাকে বাওয়াছড়া লেকের রাস্তার সামনে নামিয়ে দিতে। হ্যাঁ, আমরা এখন বাওয়াছড়া লেকে যাব, যেটাকে অনেকে আবার নীলাম্বর লেক বলে। সিএনজি আপনাকে এই জায়গাটায় নামিয়ে দিবে। এখান থেকে এক রাস্তায় 10 মিনিট হেঁটে গেলেই আবারও সেই রেল লাইন। যদিও রাস্তাটা পাকা, মানে এখানে হয়তো সিএনজি চলে, বাট আমরা কোনো গাড়ি ঘোড়ার দেখা পাই নাই, তাই পা গাড়িতে করেই রেল লাইন পর্যন্ত আসছি। এখান থেকে 2টা রাস্তায় লেক পর্যন্ত যাওয়া যায়, তবে এলাকার একজন বললো শর্টকাট রাস্তাটা নাকি অনেক কাদা, তাই আমরা রেল লাইন ধরে ডান দিকে একটু সামনে এসে বাঁ দিকের মাটির রাস্তাটা ব্যবহার করছি। এই দিকের ভিউ এক কথায় মাশাআল্লাহ, সামনে পাহাড়, পাশে ধান ক্ষেত। এই রাস্তায় একটু হেঁটে সামনে এসে দেখি আমরা লোকালয়ের মধ্যে। শুরুতে ভয় পেয়ে গেছিলাম, না জানি রাস্তা ভুল করার জন্য আবার হাঁটা লাগে, তবে লাকিলি আমরা রাস্তাটা ভুল করিয়ে নাই। এই রাস্তাতেই বাওয়াছড়া লেক। মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগলো এই সুন্দরীর দেখা পাওয়ার জন্য। হয়তো বুঝতেই পারছেন কেন এই লেকটাকে অনেকে নীলাম্বর লেক বলে। সবুজ টিলার মাঝখানে নীল পানি, তার উপর জায়গাটা খুব একটা জনপ্রিয় না, তাই এখানে টুরিস্ট বলতে আছি শুধুই আমরা। আন্ডাররেটেড জায়গাগুলোর মজা আসলে এইটাই। এই লেকের ভিতরের দিকে নাকি 3টা ঝর্ণা আছে, বাট এই ট্যুরে আমরা অলরেডি 5টা ঝর্ণায় ঘুরছি, তার উপর আজকে হাতে সময়ও নাই। তাই চলেন আজকে আমরা এখান থেকে বিদায় নেই। ক্ষুধাও লাগছে, দুপুরে খাবার খাইতে হবে। আবারও হেঁটে হেঁটে আমরা মেইন রোড পর্যন্ত আসলাম। আজকে আমরা খাবো সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের বেস্ট খাবারের হোটেল ড্রাইভার হোটেলে। এইটা হচ্ছে ছোট কমলদহর পুরান রোডে। এই রাস্তাটা ধরে গেলেই পুরান রোড। এখান থেকে ড্রাইভার হোটেল হাতের ডান দিকে। লোকাল যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। ক্রাউড দেখে বোঝাই যাচ্ছে এই হোটেলটা আসলে কতটা জনপ্রিয়। এখানে পেট পূজা করলাম ভাত, সবজি, ভর্তা, মাংস আর ডাল দিয়ে। খাবারের টেস্ট এক কথায় এই দিকের অন্য যে কোনো হোটেলের থেকে বেটার। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েই বলছি, কারণ এই নিয়ে আমি এইদিকে আসছি মোট 6 বার। মানে এই রেঞ্জের অনেকগুলো হোটেল ট্রাই করছি, তার মধ্যে এখানকার খাবারের টেস্ট সবচেয়ে ভালো। এত কিছু খেয়ে বিল আসলো জনপ্রতি মাত্র 140 টাকা। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব আজকের লাস্ট স্পট মহামায়া লেকে। আমাদের মতন 4 থেকে 5 জনের টিম হলে এখান থেকেই একটা সিএনজি রিজার্ভ করে নেবেন 350 টাকা দিয়ে। সিএনজি একদম মহামায়া লেকের গেটে নামিয়ে দিবে। আর টিম সাইজ আরো ছোট হলে এখান থেকে জনপ্রতি 30 টাকায় চলে আসবেন মিরসরাই। সেখান থেকে জনপ্রতি 20 টাকায় ঠাকুরদিঘির পার, আর ওইখান থেকে আবারও জনপ্রতি 15 টাকায় মহামায়া লেক। মহামায়ায় এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। স্টুডেন্টদের জন্য কোনো ডিসকাউন্ট নেই। মহামায়া লেকের মেইন অ্যাট্রাকশন হচ্ছে কায়াকিং আর ক্যাম্পিং। যদিও এখন ক্যাম্পিং বন্ধ, তবে আমরা কায়াকিং করেছিলাম। কায়াকিং এর রেট হচ্ছে 2 জনের বোট 30 মিনিটের জন্য 200 টাকা আর 1 ঘন্টার জন্য 300 টাকা। আমরা 2 জনের বোট 30 মিনিটের জন্য নিয়েছিলাম, মানে জনপ্রতি 100 টাকা। এনার্জি না থাকলে 1 ঘন্টার জন্য নিয়েন না, কারণ কায়াকিং করতে কিন্তু বেশ ভালো এনার্জি লাগে। তো এখানে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানো শেষে এখন আমাদেরকে বাসায় যেতে হবে। ঢাকার দিক থেকে যারা আসবেন তারা জনপ্রতি 35 টাকায় মহামায়া থেকে চলে আসবেন মিরসরাই। মিরসরাই থেকে বাসে মহিপাল চলে যাবেন জনপ্রতি 60 টাকায়। এই ক্ষেত্রে চয়েস বাসের সার্ভিসটা ভালো। মহিপাল থেকে ঢাকাগামী বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে তুর্নানি সীতা ট্রেনে ঢাকায় ব্যাক করতে পারবেন। অনলাইন চার্জ সহ টিকিটের দাম 320 টাকা। বাট ওই দিন আমাদের চট্টগ্রামে একটা কাজ ছিল, তাই মিরসরাই থেকে বাসে একে খান মোড় চলে গিয়েছিলাম 80 টাকা দিয়ে। নিজেদের কাজ শেষ করে আমরা রাত 11টা 15 মিনিটের পর্যটক এক্সপ্রেসে করে ঢাকায় ব্যাক করি। এই ক্ষেত্রে টিকিটের প্রাইস অনলাইন চার্জ সহ 470 টাকা। এই ছিল সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের 3 রাত 2 দিনের একটা ট্যুর প্ল্যান, যেটা একই সাথে বাজেট ফ্রেন্ডলি আর কমফোর্টেবল। আমি জানি এর চেয়ে আরো কম খরচেও আপনি এই জায়গাগুলো কভার করে আসতে পারবেন, বাট এর চেয়ে খরচ যদি আরো কমাতে চান তাহলে ওই প্ল্যানে কমফোর্টের কোনো জায়গা থাকবে না। আর জানের উপর অত্যাচার করে ট্যুর করার মধ্যে আসলে কোনো মজা নাই। এর সাথে আমি এটাও জানি ট্যুরের আগে আপনার এতগুলো খরচের হিসাব মনে থাকবে না, তাই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ইনস্টাগ্রামে চলে যান। ইনস্টায় ফলো দিয়ে ইনবক্সে পিডিএফ লিখলেই আমাদের এই ট্যুরের সব খরচের একটা পিডিএফ আপনার ইনবক্সে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে কি করতে হবে জানেন? সাবস্ক্রাইব।